কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্নটা কি আছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের শক্তি -13.58 ইলেকট্রন ভোল্ট হলে তৃতীয় বোর কক্ষের শক্তি কত? দেখো শক্তির যে রাশিমালাটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে En সমান -2π²z²(4m/n²h²। এখানে z হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, E হচ্ছে ইলেকট্রনের আধান, m হচ্ছে ইলেকট্রনের ভর, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এবার হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু n-তম বোর কক্ষের শক্তি En সমান -2π²e⁴m/n²h², কারণ হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে z 1। এবারে প্রথম বোর কক্ষের শক্তি, অর্থাৎ প্রথম বোর কক্ষের জন্য n 1, তাহলে E1 সমান -2π²e⁴m/h², কারণ n 1। এবারে তৃতীয় কক্ষের জন্য n 3, তাহলে E3 সমান -2π²e⁴m/3²h² সমান -2π²e⁴m/9h²। এবারে E3/E1 সমান -2π²e⁴m/2π²e⁴m/h²। মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, এটাকে আমি ঠিক করে সাজিয়ে লিখছি 2π²e⁴m/9h² ইনটু এটা উল্টে যাচ্ছে h²/2π²e⁴m, এগুলো সব কেটে যাচ্ছে, গিয়ে থাকছে 1/9, বা E3 সমান E1 ইনটু 1/9। এখন এই প্রথম বোর কক্ষের শক্তি যেটা দিয়ে দিয়েছে সেটাই হচ্ছে E1, তাহলে E1 সমান দিয়েছে -13.58 ইলেকট্রন ভোল্ট। এখানে এটা বসিয়ে দিচ্ছি -13.58 ইনটু 1/9 এত ইলেকট্রন ভোল্ট। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো -1.509 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের শক্তি -13.58 ইলেকট্রন ভোল্ট হলে তৃতীয় বোর কক্ষের শক্তি হবে E3, যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে -1.509 ইলেকট্রন ভোল্ট। এবার নেক্সট কোশ্চেন দেখো, বোর তত্ত্ব থেকে দেখাও যে আবর্তনশীল ইলেকট্রনের বৃত্তাকার কক্ষপথের পরিধি ইলেকট্রন দ্বারা সৃষ্ট তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে। আমরা বোর তত্ত্ব থেকে পেয়েছি যে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π। তাহলে বোর তত্ত্ব থেকে পাই mvr = nh/2π। mvr হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের গতিবেগ, আর r হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। ডি ব্রগলি তত্ত্ব থেকে পাই ডি ব্রগলির সমীকরণে কি আছে, তরঙ্গ দৈর্ঘ্য সমান হচ্ছে h/mv। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, m হচ্ছে ভর আর v হচ্ছে গতিবেগ। তাহলে এখানে যেটা আমরা পেলাম সেখান থেকে আমরা যদি mv টা পাই, mv সমান nh/2π ইনটু r, সেই mv টা আমরা এখানে বসিয়ে দেব, বা ল্যামডা সমান h/nh আর 2π টা উপরে চলে যাচ্ছে 2πr, h কেটে যাচ্ছে, সমান হচ্ছে 2πr/n, বা n ল্যামডা সমান 2π। তাহলে
যেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার সরল গুণিতক, অর্থাৎ 2πr সমান n ল্যামডা। এটা পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেনটা দেখো, গতিশীল ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং গতিশক্তি ই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। গতিশক্তি ই হচ্ছে সমান হাফ mv², যেখানে m ভর আর v গতিবেগ, আর ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু h/mv। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই ই আর ল্যামডার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, বা 2e সমান mv², বা দুদিকে আরেকটা করে m আমি গুণ করে দিচ্ছি, 2me সমান m²v², বা 2me সমান mv এর হোল স্কয়ার, বা mv সমান √2me। এটা একটা mv সমান পেলাম, এখানে সেই mv সমান যেটা পেলাম সেটা বসিয়ে দেবো, বা ল্যামডা সমান h/√2me। এটা হচ্ছে এই গতিশক্তি আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। নেক্সট কোশ্চেনটা দেখো, বামার সিরিজের ক্ষেত্রে h আলফা এবং h বিটা রেখা দুটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। রিডবার্গ সমীকরণটা আমরা পেয়েছি নিউ বার ইকুয়ালস টু 1/λ ইকুয়ালস টু r ইনটু 1/n1² মাইনাস 1/n2²। r হচ্ছে রিডবার্গ ধ্রুবক, তার ভ্যালুটা কিন্তু এখানে দেওয়া আছে। এবার দেখো ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বামার সিরিজের ক্ষেত্রে n1 সমান 2, h আলফার জন্য n2 সমান 3, আর h বিটা রেখার জন্য n2 সমান 4। তাহলে আমাকে h আলফা আর h বিটা রেখা দুটো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। দেখো প্রথমে আমরা h আলফার জন্য করছি, 1/λ সমান r ইনটু বামারের জন্য n1 2, তাহলে 1/2² মাইনাস h আলফার জন্য n2 3, 1/3² সমান r ইনটু 1/4 মাইনাস 1/9, বা 1/λ সমান r ইনটু এটা r এর ভ্যালু এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 109670 ইনটু 5/36, বা ল্যামডা ইকুয়ালস টু এটা উল্টে যাবে 36/109670 ইনটু 5 এত সেন্টিমিটার। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো ল্যামডা ইকুয়ালস টু 6.565 ইনটু 10⁻⁻5 সেন্টিমিটার। এটা হচ্ছে h আলফা রেখার তরঙ্গ দৈর্ঘ্য পেলাম। এবারে h বিটা রেখাটা বের করব। h বিটার ক্ষেত্রে 1/λ সমান r ইনটু 1/2² মাইনাস 1/4², কারণ বামার সিরিজের জন্য n1 2 আর n2 হচ্ছে h বিটার জন্য n2 4, বা 1/λ ইকুয়ালস টু r ইনটু 1/4 মাইনাস 1/16। এখান থেকে ল্যামডা ইকুয়ালস টু 16/109670 ইনটু 3, 4.863 ইনটু 10⁻⁻5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে h বিটা রেখার জন্য তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আরেকটা h আলফার জন্য তরঙ্গ দৈর্ঘ্য। এভাবে আমরা বামার সিরিজের ক্ষেত্রে h আলফা আর h বিটা রেখা দুটো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করলাম। ক্যালসিয়াম 2+ আয়নের নিউট্রন সংখ্যা কত? ক্যালসিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 20 আর ভর সংখ্যা হচ্ছে 40। তাহলে এখানে প্রোটন সংখ্যা 20 আর ভর সংখ্যা হচ্ছে 40, তাহলে নিউট্রন সংখ্যা 40 মাইনাস 20, কারণ নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফল যেটা থাকে সেটাকে আমরা ভর সংখ্যা বলি। তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 20। এখন এখানে ক্যালসিয়াম 2+ এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা বের করতে বলেছি।
ক্যালসিয়াম থেকে যখন ক্যালসিয়াম 2+ আয়নটা তৈরি হচ্ছে তখন এর ইলেকট্রন সংখ্যা কমে যায়, কিন্তু নিউট্রন সংখ্যা একই থাকে। সেজন্য ক্যালসিয়াম 2+ এও নিউট্রন সংখ্যা 20টি হবে। অর্থাৎ যখন এই আয়ন, ক্যাটায়ন বা অ্যানায়ন যে কোনো আয়ন তৈরি হবে তখন তার নিউট্রন বা প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কেবলমাত্র ইলেকট্রন সংখ্যাটারই পরিবর্তন হয়। পরের প্রশ্নটা দেখো, একটি কণার অবস্থান এবং বেগের অনিশ্চয়তা যথাক্রমে 10⁻⁻10 মিটার এবং 5.27 × 10⁻⁻24 মিটার সেকেন্ড ইনভার্স। কণাটির ভর কত? এখন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমরা জেনেছি del x * del p > h/4π, বা p হচ্ছে ভরবেগ, তাহলে p সমান হচ্ছে mv, m হচ্ছে ভর কণা আর v হচ্ছে কণার গতিবেগ। del x * del mv > h/4π, বা del x * m del v > h/4π, বা del x * del v > h/4πm। এখানে del x হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা আর del v হচ্ছে বেগের অনিশ্চয়তা। তাহলে del x সমান দিয়ে দিয়েছে 10⁻⁻10 মিটার আর del v সমান হচ্ছে 5.27 × 10⁻⁻24 মিটার সেকেন্ড ইনভার্স, আর h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড। যেহেতু এখানে এককগুলো এসআই তে দেওয়া আছে সেজন্য এখানেও আমরা এসআই তে যেটা হচ্ছে সেটাই নিয়েছি। এবার দেখো আমাদেরকে ভর জানতে দিয়েছে, অর্থাৎ m সমান কত সেটা বের করতে হবে। অতএব m সমান h/4π × del x * del v সমান 6.626 × 10⁻⁻34 বাই 4, পাই এর জায়গায় 3.14, del x আছে 10⁻⁻10 × del v হচ্ছে 5.27 × 10⁻⁻24। এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রায় 0.1 কেজি। এটা হচ্ছে m, অর্থাৎ কণাটির ভর এভাবে আমরা নির্ণয় করতে পারি। পরের প্রশ্নটা দেখো, এখানে ইলেকট্রন বিন্যাস লিখতে বলা হয়েছে। প্রথমে আছে Fe2+। প্রথমে আমরা Fe বা আয়রনের ইলেকট্রন বিন্যাসটা লিখব। আয়রনের ক্ষেত্রে Z বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। আগে 4s এ ইলেকট্রন ভর্তি হবে, তারপর 4 6 10 12 18 20, বাকি 6টা এই 3d তে থাকবে। এবারে আমরা Fe2+ এর ইলেকট্রন বিন্যাস লিখব। 1s2 2s2 2p6 3s2 3p6, দুটো ইলেকট্রন এই 4s থেকে বেরিয়ে গেছে, তাহলে 3d6। এটা হচ্ছে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস। এবার Fe3+ এর ইলেকট্রন বিন্যাস লিখব। 1s2 2s2 2p6 3s2 3p6। এবার Fe3+ এর ক্ষেত্রে এই বাইরের দুটো আর 3d থেকে একটা ইলেকট্রন, মোট 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে 3d5। এটা হচ্ছে Fe3+ এর ইলেকট্রন বিন্যাস। এবার দেখো কপারের ইলেকট্রন বিন্যাস। কপারের Z হচ্ছে 29, তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s1 আর 3d তে 10টা ইলেকট্রন রয়েছে। তাহলে কপার 2+ এর ক্ষেত্রে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d9। এবার ক্রোমিয়াম একটা দেখব। ক্রোমিয়ামে Z = 24, তাহলে এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s1 এ 4s1 আর 3d তে 5। ক্রোমিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস
1s2 2s2 2p6 3s2 3p6। এবার তিনখানা ইলেকট্রন বেরিয়ে গেছে, এখান থেকে একটা আর এখান থেকে দুটো, তাহলে 3d3। এটা হচ্ছে ক্রোমিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস। আয়রন 2+, আয়রন